বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিরপেক্ষ উপদেষ্টা পরিষদ তৈরি করে একটি নিরপেক্ষ নির্বাচন দিবে বলে প্রত্যাশা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহর স্মরণ সভায় এই প্রত্যাশা করেন তিনি। কোনো উপদেষ্টা কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ আসছে। উল্লেখ করি, বিএনপির এসব অভিযোগ শুনতে চায় না বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপির একমাত্র দাবি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। এ সময় চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করে নেতাকর্মীদের বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণার বিভ্রান্ত না হবার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, একটি পক্ষ বিএনপিকে অন্যায়ভাবে চিহ্নিত করতে চায়। আপনারা কেউ ওই মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে যে বিএনপিকে কায়েদ করার জন্য, ঘায়েল করার জন্য, তাই না? ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করে। আমাদের নির্বাচনগুলোতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। শাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেয়া যাবে না, এ ধরনের অযৌক্তিক দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ফর্ম সংগ্রহ ও বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক হিসেবে টানা ৪৭ বছর ধরে ব্যবহৃত হচ্ছে। এসব দাবি করে সময় ও ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে অভিযোগ করেন রিজভী আহমেদ। তিনি বলেন, কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা বিএনপির সদস্য হতে পারবে না। এ সময় তিনি বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন বন্ধ ও সব কালা কানুন বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান। এর আগে নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজবাড়ী মাঠে আসেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিভিন্ন থানার সভাপতি, সাধারণ সম্পাদকদের হাতে বিএনপির প্রাথমিক সদস্য ফর্ম তুলে দেওয়া হয়। যে তারা শাপলা না পেলে ধানের শীষ দেওয়া হবে না। ভাই, ধানের শীষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক, সেই প্রতীক আপনারা কাউন্টার করছে। আপনাদের শাপলা না দিলে ধানের শীষ দেওয়া হবে না, এই ধরনের একটা অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা একদিকে সময় নষ্ট, আরেকদিকে আমাদের প্রত্যেকেরই যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট গণতন্ত্রের, সেই স্পিরিটকে কেন আপনারা নষ্ট করছেন? আর এই সুযোগ নেবে পরাজিত শক্তি, এই সুযোগ নেবে সেই সমস্ত টাকা লুটেরেরা, এই সুযোগ নেবে গণতন্ত্র হত্যাকারীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ শনিবার সিলেটের হজরত শাহজালাল ও হজরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। 2015 সালের সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বিএনপির অন্যতম এর শীর্ষ নেতাকে গুম করে ভারত নেওয়া হয়। সেই ঘটনার ডকুমেন্টারির কাজ শেষে ঢাকায় ফেরার পথে সিলেটের 2 মাজার জিয়ারত করেন তিনি। এর আগে সকালের ফ্লাইটে সিলেটে আসার পর তামাবিল সীমান্ত এলাকায় যান। এ সময় তার সাথে ছিল সিলেট বিএনপির নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের বিষয়ে কোনো দলের সঙ্গে এখনও বৈঠক করেনি এনসিপি। দেশের প্রয়োজনে জোটের প্রয়োজন হলে তা সময় বলে দেবে।
এসব কথা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার দুপুরে রংপুরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে মন্তব্য করেন তিনি। ঐকমত্য কমিশনে জুলাই সনদের আইনগত ভিত্তির দাবিতে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়ে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন বলেও জানান আক্তার হোসেন। এছাড়া শেখ হাসিনার আমলে গুম, খুন ও আয়নাঘরের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সমালোচনা করে আক্তার বলেন, বাহিনীর সদস্য দ্বারা গুম, খুন না হলে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতো না। র্যাব, পুলিশ, বিজিবি ও সেনা বাহিনীর যেসব সদস্য জুলাই আন্দোলনে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের দ্রুত বিচারের দাবিও করেন এনসিপির এই শীর্ষ নেতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল শুরুতেই একমত ছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যারা শেষে এসে একমত হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। যেসব ডিজিএফআই কর্মকর্তারা, র্যাবের কর্মকর্তারা, সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না করে বন্দী করেছে, তাদেরকে অতি সত্বরে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবার আমরা দাবি জানাই। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেটকারী ও দখলদারদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার বিকেলে পঞ্চগড়ে সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লং মার্চ শেষে তেঁতুলিয়ায় এক পথসভায় কথা বলেন তিনি। কোনো চাঁদাবাজ চুরি করে বড় গলায় কথা বললে তাদের দেখে নেয়ার হুঁশিয়ারি দেন সার্জিস। এ সময় সার্জিস আলম জানান, জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন তারা কেউ রাজনীতিবিদ বা তাদের সন্তান নয়। যারা জীবন দিয়েছে তারা সাধারণ মানুষ, শ্রমিকের সন্তান। প্রতিটি জেলায় চোরা কারবারি, সিন্ডিকেটকারী, মাদক ব্যবসায়ীরা রক্ত চুষে খাচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সার্জিস আলম। চাঁদাবাজ, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির সাথে জড়িতদের কঠোর বার্তা দিতে এনসিপির এই আয়োজন বলে জানান সার্জিস আলম। আমরা এই তেঁতুলিয়া পঞ্চগড়ে কোন চাঁদাবাজ যারা চুরি করে বড় গলায় কথা বলে তাদেরকে আর বড় গলায় কথা বলতে দিব না। তাদেরকে আমরা দেখে নিব, তাদের ওই কালো দাগ, কাল সাপের চোখ সব আমরা উঠতে ফেলবো। এই জুলাই অভ্যুত্থানে কয়জন রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মেয়ে মরেছে একবার হিসাব করে দেখবেন। কিছু উপদেষ্টা একটি দলকে ক্ষমতায় আনার জন্য আঁতাত করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পড়ুয়ার। শনিবার সকালে খুলনার পাইকগাছায় ছাত্র যুব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচন যতই ঘনিয়ে আসছে, প্রশাসন ও কোনো উপদেষ্টার মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন গোলাম পড়ুয়ার। ক্ষমতায় গেলে নতুন শিক্ষা ব্যবস্থা চালু, দুর্নীতি ও বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা গঠন সহ জামায়াতের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য আরেকটি বিপ্লবের প্রয়োজন। আগামী নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে জানিয়ে বলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে। সমাবেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন। সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতা আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আরেকটি যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে। আমরা এমন এক ইনসাফ মানবিক সমাজ কায়েম করতে যাই যেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, বেকার, শ্রমিক, মুটে, মজুর, কুলি, আমি সকলের বন্ধু হয়ে আমরা একটি সুশাসন কায়েম করতে চাই। জুলাই সনদ কার্যকর করে তার ভিত্তিতে জাতীয় নির্বাচনের আশাবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার সন্ধ্যায় দিনাজপুরের এক গণসমাবেশে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই সনদের আইনি ভিত্তিতে 5 দফা দাবিতে বর্তমানে রাজপথে আন্দোলনে রয়েছে। জুলাই সনদ কার্যকর ছাড়া নির্বাচন করার নীল নকশা হলে রাজপথ মোকাবেলায় করার হুঁশিয়ারিও দেন মামুনুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা পরিষ্কার ভাষায় বলি, নতুন বাংলাদেশে 72-এর বাকশালী ব্যবস্থাপনা চলতে দেওয়া হবে না। তাই অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে।
রাজধানীর কাকরাইলে শনিবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এছাড়াও সেখানে পুলিশের সঙ্গে জাপা নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ সহ নানা দাবিতে বিকেলে কর্মী সমাবেশে অংশ নেন জাপার নেতাকর্মীরা। 3:30টার দিকে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারি সহ দলের শীর্ষ নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরাও। সে সময় সেখানে পুলিশের বাড়তি নিরাপত্তা বলয়ও দেখা যায়। কিছু সময় পরে সমাবেশস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ এলাকায় উত্তেজনা তৈরি হলে জাপা নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে পণ্ড হয়ে যায় সমাবেশ। বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরও 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছে না, তখন আমরা জাস্ট খালি ডিসপার্স করার জন্য যারা রাস্তাটা ছেড়ে দেয়, এইটার জন্য আমাদের যতটুকু দেওয়া হয়েছে এইটুকু। নির্বাচনে ভোটের হিসেব নিকাশে বড় ফ্যাক্টর হয় জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন না হওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। শনিবার বিকেলে দলের চেয়ারম্যান জিএম কাদের সহ নেতাকর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার সহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশে হামলার অভিযোগে কাকরাইলের দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন শামীম হায়দার পাটোয়ারি। এদিন বিকেল 3:30টার পর সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ, ব্যবহার করে টিয়ারশেল। মুহূর্তে ছত্রভঙ্গ হয় সমাবেশ। এই ঘটনার প্রতিক্রিয়ায় শামীম হায়দার পাটোয়ারি অভিযোগ করেন, শান্তিপূর্ণ সমাবেশ পণ্ড করতে পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। অন্তর্বর্তী সরকারকে এনসিপির সরকার অভিযোগ করে তিনি বলেন, এই সরকার সকল দলের সরকার না। সমাবেশে হামলার মাধ্যমে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হচ্ছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। আমরা সবসময় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বদাই সহযোগিতা করেছি, এখনও করছি, সামনেও করব। কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতে যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে, এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান 2 দিন পিছিয়ে 17 অক্টোবরে নেয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। আগের সূচি অনুযায়ী এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল 15 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। তবে অংশগ্রহণ বাড়াতে সেটি পিছিয়ে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক হয়। ওই বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন অনুষ্ঠানে 2 দিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। বৈঠকে সিদ্ধান্ত তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদকে সচল করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, পুরানো রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের বিকল্প নেই। শনিবার দুপুরে রাজধানীর কসমোস সেন্টারে নির্বাচন পদ্ধতি নিয়ে আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। এ সময় জামায়াত, নাগরিক ঐক্য, গণ অধিকার সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল সংসদের উভয় কক্ষে পিআর চালুর সপক্ষে যুক্তি তুলে ধরেন। এছাড়া দেশের ভালোর জন্য সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে ঐক্যমত্যে পৌঁছে নির্বাচনের দিকে হাঁটার আহ্বান জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সব দলই একমত রয়েছে বলে বক্তব্য উঠে আসে সেমিনারে। বক্তারা আরও বলেন, রাষ্ট্র কাঠামো সংস্কার নিয়ে 3 দফায় দীর্ঘ 7 মাসের আলোচনার ফসল জুলাই সনদ। তাই জুলাই সনদ বাস্তবায়ন থেকে কোনো অজুহাতেই পিছিয়ে আসা যাবে না। বাংলাদেশের ইলেকশন পদ্ধতির যদি আমরা একটা সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই, তাহলে অতীতের ইলেকশনের মধ্যে যে ভোটারদের সঠিক মূল্যায়নটা হয় নাই, এটা আমাদের সামনে ফার্স্ট প্রায়োরিটি আছে। যদি
এই নিম্নকক্ষে পেয়ারের বন্দোবস্ত হয়, তো সেক্ষেত্রে এমপি টাকা পয়সা দিয়ে ক্যানাভাসের ক্ষেত্রে সব থেকে বেশি কাজ করবে আওয়ামী লীগ, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তারাও তো এই চক্রান্তে লিপ্ত হবে। আমাদের একদম ইউনিটারি একটা গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের মধ্যে আবার আমি আপার হাউস লোয়ার হাউস করছি কেন? এতে কোনো ফেডারেল স্ট্রাকচার নাই, কিন্তু তবু আমরা এটার পক্ষে বলছি, বিকজ একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য আমি মনে করি আপার হাউস লোয়ার হাউসের চেক অ্যান্ড ব্যালেন্স রাখতে হবে। যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিয়ার। আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করার পক্ষপাতি না, এটা আপার হাউস ও লোয়ার হাউস। আমরা তো এই মুহূর্তে সিদ্ধান্ত দিতে পারবো না যে লোয়ার হাউসে হবে কিংবা আপার হাউসে হবে। সেটা আপনি নির্বাচিত হয়ে আপনার ম্যান্ডেট নিয়ে সংসদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। পিয়ার চাচ্ছে এই কারণে যে আমি পার্লামেন্টে কিছু বেশি সিট পাবো, এর বাইরে কিন্তু আসলে কিছু না, এটাই একটু মূল কথা। তো এখন আমি পার্লামেন্টে অধিকতর ক্ষমতাবান হব, অধিক সিট পাবো, সেই কারণে মানুষের যে মৌলিক যে দাবি সেটাকে আমি অগ্রাহ্য করব, এটা তো গণতন্ত্র পরিপন্থী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তাজনিত সমস্যা সবচেয়ে বেশি থাকতে পারে, যা মোকাবেলায় ইসির জন্য বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের নির্বাচন কর্মকর্তাদের কর্মশালায় অংশ নিয়ে সিসি আরও বলেন, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে কোনো ছাড় দেওয়া হবে না। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবে ইলেকশন। যে লেভেলে যার যে ক্ষমতা থাকবে এটা আপনারা ব্যবহার করবেন। লেট আস ক্রিয়েট অ্যান এক্সাম্পল যে ইন দিস কান্ট্রি যে আইনের শাসন কাকে বলে। আমরা এই ইলেকশনে এটা দেখাতে চাই। এটা ইলেকশন কমিশন একার কাজ নয়, এটা জাতীয় দায়িত্ব। এটা জাতীয় দায়িত্ব, জাতীয়ভাবে আমরা পালন করব এবং সবাই মিলে আমরা করব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার সকালে মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে জাতীয় পরামর্শ সভায় তিনি আরও বলেন, দেশকে অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন থেকে সেফ এক্সিট দিতে হবে। আলোচনা সভায় উপদেষ্টা আদিলুর রহমান বলেন, বাংলাদেশের আগের মতো যাতে গুম, খুন, নির্যাতনের ঘটনা না ঘটে সেজন্য ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো দাঁড় করাতে হবে। Just putting some people in the chair will not be enough. There has to be provision to orient them with the soft values around human rights and the hardcore steps that are needed. গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, সেই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত সেই জন্য তৈরি হয়ে থাকবে, যেটা আমাদের ছিল না। আমরা তো সবাই আদালতের ভিকটিম। তা আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। এই দায়ী ব্যক্তি সরকারি কর্মচারী না হলে তাহার বিরুদ্ধে যুক্তিসঙ্গত যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে। আইনে যুক্তিসঙ্গত ব্যবহার করা যাইবে, এই ধারণাটা একটা ভেগ ধারণা। কারণ আইনে সুনির্দিষ্টভাবে যদি আপনি কোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রেসক্রাইব না করেন, যুক্তিসঙ্গত কোনটা সেটা নিয়ে প্রশ্ন আসবে। দিস ইজ এ ভেগনেস। এদিকে সেফ এক্সিটের বিষয়ে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সাংবাদিকদের জানান, নিজেদের সেফ এক্সিট নয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে স্বাভাবিক এক্সিট চান তারা। শনিবার দুপুরে রাঙামাটির শিল্পকলা একাডেমিতে সম্প্রীতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন। আমরা তো নিজেরা সেফ এক্সিট চাচ্ছি না, অর্থাৎ আমি এই দেশেই থাকবো,
স্বাভাবিক এক্সিট চাচ্ছে। আমরা দায়িত্ব বুঝিয়ে দিয়ে আমি আমার ঘরে থাকবো। আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে করে পালিয়ে যাব, আমার তো সেকেন্ড হোম নাই, আমার তো বিদেশে বাড়ি নেই, দেশে শহরে আমার ঘর নাই। বর্তমান সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের বিষয়ে পরবর্তী সরকার ভাববে, তবে বিএনপির সঙ্গে এ বিষয়ে কেউ কথা বলেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ময়মনসিংহ মহানগর তাঁতি দলের জিয়ারত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, সাধারণ মানুষের পক্ষে যদি কিছু করতে হয় তাহলে ধানের শীষের পক্ষে জনগণের কাছে যেতে হবে। জুলাই সনদের পর প্রত্যেক দল তাদের কর্মসূচি নিয়ে ভাববে বলেও জানান তিনি। যারা এই সরকারে আছে, পরবর্তী সরকার স্বাভাবিক নিয়মে তাদের সেফ এক্সিটের বিষয়টি ভাববে। এই কারণে আইনগত বৈধতার প্রশ্ন যদি আসে তাহলে পার্লামেন্টে তার বৈধতা দিতে হবে। সেফ এক্সিট এই সরকার এবং এই সময়টা, যেটা 5 আগস্ট পরবর্তী যে সময়টা, এটি আগামী সরকারকে, যেটা আমার ধারণা ইতিমধ্যে ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে এবং কালকে জুলাই সনদ হিসেবে সেটা 15 তারিখে স্বাক্ষর হবে। স্বাক্ষরের মধ্য দিয়ে একটি জায়গায় যাতে আসতে পারবে বলে আমার ধারণা। জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে কিনা সে সিদ্ধান্ত দিবে অন্তর্বর্তী সরকার। তবে ভবিষ্যতে নির্বাচিত সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবেই বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়া ইসিকে স্বাধীন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার করতে হবে বলেও মত দেন তিনি। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় নির্বাচনের গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় আরও বলেন, নির্বাচন অঙ্গন থেকে দুর্বৃত্তায়ন দূর করতে স্বচ্ছ জবাবদিহিতার আওতায় আনতে হবে তাদের। এ সময় স্বৈরাচার আমলের মতো নির্বাচন কিংবা রাজনৈতিক কাজে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি কাউকে ব্যবহার না করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। যেই ঐক্যমত্য সৃষ্টি হয়েছে, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করবে এবং এর ফলে একটা গণভোট হবে। গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি অর্জন করতে পারবে, যেন আপনাদের জীবন নির্ভর করে, কারণ তা না হলে কিন্তু আপনার জীবন ঝুঁকিতে পড়তে পারে আবারও যদি সেই রকম স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন, যারা ক্ষমতা যাবার জন্য চেষ্টা করছেন, জনগণকে যারা তাদের নানা রকম ভাবে তাদের ম্যানিফেস্টের যে বিভিন্ন অংশগুলো যারা বিভিন্ন জনগণের কাছে প্রচার প্রচারণা করছেন, আপনারা আপনাদের কমিটমেন্ট থেকে যদি বিচ্যুত হন তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র জনতা আবার কিন্তু 15 বছর অপেক্ষা করবে না। যে কোনো সময় কিন্তু বাংলাদেশে আবারও নতুন কোনো অভ্যুত্থান হবার একটা শঙ্কা রয়ে গেছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। শনিবার সকালে ডেইলি স্টারের সভাকক্ষে নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা বিষয়ে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের উপর আরোপিত বিধিনিষেধ কমিয়ে আনার পরামর্শ দিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে চাইলে নির্বাচন কমিশনকে সাংবাদিকদের সাহায্য নিতেই হবে। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, আমরা যাই থাকি না কেন, উই ওয়ান্ট টু টেল পিপল যে বাংলাদেশে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। এই নির্বাচনে কোন পার্টি আসলো না আসলো ওইটা আমাদের দেখার ব্যাপার না, দ্যাট ইজ দ্য ইলেকশন কমিশন উইল সি। আর বা কোনো পলিটিক্যাল চিন্তাভাবনা যারা করেন তাদের। গুম কমিশনের ভয়াবহ প্রতিবেদনের পরও বিএনপি, জামায়াত সহ দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পাশাপাশি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আয়না ঘরের আলামত নষ্ট করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গুম কমিশন বলল যে প্রত্যেকটা আয়না ঘরের আলামত নষ্ট করা হয়েছে। হুম্মাম কাদের চৌধুরী থেকে শুরু করে ব্যারিস্টার আরমান থেকে শুরু করে তারা সবাই বলেছে আমার এখানে টাইলস ছিল, গিয়ে থেকে টাইলস নাই, ঠিকই পরে দেখা গেল সেই টাইলস যে তুলে ফেলেছে তার দাগ আছে। এইরকম প্রত্যেকটা আয়না ঘরকে ভেঙে
সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম বানাইছে কারা? এটি কি গণ অভ্যুত্থানকারীরা বানাইছে? এটা আমাদেরকে বলেন। আমি কোন মূলধারা মিডিয়াকে দেখি নাই এই যে গুমের ভিকটিম এদের 5-7জনকে নিয়ে একটা সিরিজ প্রোগ্রাম তো দূরের কথা, 3-4টা টকশো পর্যন্ত আপনারা করেন নাই। আপনারা কি টকশো করতেছেন? প্রতিদিন প্রচুর মব হচ্ছে। আরে মব তো করছে আর্মির এই গ্রুপ যারা আয়না ঘর ভাঙে ফেলছে। গাজী ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফ্রিডম ফ্লোটিলার কনসান্স জাহাজে থাকা যাত্রীদের আটকের পর ইসরায়েলি বাহিনী লোহার বিছানায় রেখে মানসিক নির্যাতন করার পাশাপাশি বাংলাদেশের পাসপোর্ট কেড়ে নিয়ে মাটিতে বারবার ছুঁড়ে ফেলে দেয়া হয় বলে জানান আলোকচিত্রী শহীদুল আলম। দখলদার ইসরায়েলের বেআইনি আটক থেকে মুক্ত হয়ে ঢাকায় ফিরে শনিবার দৃকপাঠ ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন শহীদুল আলম। তিনি বলেন, যে কোনো যুদ্ধাবস্থায় সাংবাদিক এবং গণ অধিকার কর্মীদের অবাধে প্রবেশাধিকার থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী তা মানেনি। এই যাত্রায় পৃথিবীর অন্য সব দেশের চেয়ে বাংলাদেশের মানুষ ও অন্তর্বর্তী সরকার সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি ধিক্কার জানিয়ে সংবাদ সম্মেলনে শহীদুল আলম বলেন, আমরা আবারও ফিলিস্তিনে যাব। এই অবরোধের কারণে সাংবাদিকদের বিচরণ করতে দেওয়া হয়নি, ইসরায়েল সেটা বাধা দিয়েছে, এবং স্বাস্থ্যকর্মীদের কাজ করতে দেওয়া হয়নি। হাসপাতালকে আক্রমণ করা হয়েছে, মানবাধিকার স্বাস্থ্যকর্মীদের খুন করা হয়েছে। ঘাটে যেই জায়গায় টার্মাকের উপর আমাদের বসানো হয় সেইখানে কি তারা গিয়ে পেশাব করেছিল, তারপরে আমাদের ওখানে বসানো হয়েছে, ইসরায়েলিরা পেশাব করেছিল। তা পাসপোর্ট নিয়ে সে সেই মাটির মধ্যে পাসপোর্টটাকে ফেললো, যেটা আমাকে সবচেয়ে বেশি বলবো আঘাত করেছে। ফিজিক্যাল আঘাতের চাইতে সেটা আমাকে বেশি লেগেছে। আমি ওটা নিয়ে আবার নিয়েছি, আমার থেকে কেড়ে নিয়ে আবার ফেলেছে, আমি আবার নিয়েছি, আবার ফেলেছে, এবং তারপরে আমার উপরে চড়াও হয়েছে। রাজনৈতিক আশীর্বাদ পুষ্টদের নেয়া অবৈধ গ্যাস সংযোগের কারণে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ এলপিজি অর্থনীতি, বাংলাদেশ পরিবেশ ও নিরাপত্তা শীর্ষক সেমিনারে উপদেষ্টা আরও বলেন, বিদেশে টাকা পাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এলপিজির দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের দায়িত্বশীল হতে হবে। রাজনীতিবিদ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অদূরদর্শিতায় দেশে জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ ও এই অপ্রতুলতার অন্যতম কারণ বলে জানান তিনি। পাপেক্সের অনুসন্ধান তেমন অগ্রগতি না থাকলেও এলপিজি আমদানি তুলনামূলক সহজ, যা ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ফাউজুল কবির খান। একই সাথে তিনি বলেন, 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1000 টাকার নিচে থাকা উচিত। ভোক্তা পর্যায়ে নির্ধারিত মূল্য ঠিক রাখতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। এলপিজির এখন দাম মনে হয় 1200 কত টাকা করে পার সিলিন্ডার। এটা 1000 টাকার কমে আসা নিচে আসা উচিত। এইসব সরবরাহকারী করেন, আমরা যেটা বললাম যে মোবাইল কোর্ট আমরা করব, এবং আমরা যারা এইসব, আপনাদের এটা দায়িত্ব নিতে হবে। আপনাদের প্রফিট এবং বিদেশে সম্পদের পাহাড় গড়ে তোলার যে এবং এই যে টাকা পাচারের যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। শনিবার সকালে অপরাজেয় বাংলার সামনে ও পরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। নিজ ক্যাম্পাসে প্রিয় শিক্ষককে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান শিক্ষক ও শিক্ষার্থীরা। ভালোবাসা আর চোখের জলে বিদায় জানান তাকে। পরে 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তার মরদেহ। জাতীয় কবিতা পরিষদের আয়োজনে প্রথিতযশা এই কথা সাহিত্যিককে শেষবারের মতো দেখতে বৃষ্টি উপেক্ষা করে ছুটে আসেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। এ সময় সৈয়দ মঞ্জুরুল ইসলামকে দেখতে আসেন আইন উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা। তার বিদায় দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।
শিক্ষকের চেয়ে উনি যেটি বেশি ছিলেন, উনি আমার পিতৃস্থানীয় ছিলেন। তার এই অপূরণীয় ক্ষতি বাংলা সাহিত্যের জন্য ক্ষতি, কিন্তু আমরা তাকে মনে রাখবো তার লেখনীর মাধ্যমে। তিনি বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলা ভাষাভাষী মানুষদের পরিচয় করিয়ে দিয়েছেন। পাঠশালা যেখানে আমাদের উপর অনেক রকমের আক্রোশ হয়েছিল, অনেক রকমের আগ্রাসন হয়েছিল, সেই সময় এই ব্যক্তিটা কাঁধে পুরো বোঝাটা নিয়ে আমাদেরকে কিভাবে বাঁচাতে হয় সেটা করেছেন। উনি প্রচন্ড নির্লোভ ছিলেন। উনার যেটাই বিশ্বাস থাকুক, যার প্রতি ভালোবাসা থাকুক, কোনো লোভ থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো, সব মানুষ ভালোবাসতো। ওনার একটা ব্যক্তিগত অবস্থান ছিল এবং সে ব্যাপারে উনি খুবই স্পষ্ট ছিলেন। ওনার যে অবস্থান, এটা কোনো ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক অবস্থান ছিল না, এটা তার একটা বিশ্বাসের জায়গা থেকে ছিল। দাবি মেনে নেওয়ার আশ্বাসে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে জুলাই যোদ্ধারা। এ সময় সবগুলো পরিবহন ছেড়ে গেলেও বাস চলাচল বন্ধ রাখে ইউনাইটেড ও শৌখিন বাস পরিবহন। জুলাই যোদ্ধাদের ধর্মঘট প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ তুলে নেয় পরিবহন শ্রমিকরা, কিন্তু ঢাকা থেকে আবারও সিদ্ধান্ত আসায় বাস চলাচল বন্ধ করে দেয় ইউনাইটেড ও শৌখিন বাস পরিবহন। এর আগে জুলাই যোদ্ধাকে আহত করার প্রতিবাদ ও আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের সকল পরিবহন বন্ধসহ তাকে গ্রেপ্তারের দাবিতে ইউনাইটেড বাস চলাচল বন্ধ করে দিয়ে ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধারা। আর ধর্মঘটের প্রতিবাদে দীঘার কান্দা বাইপাস মোড়ে সড়ক অবরোধ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখে পরিবহন শ্রমিকরা। 5 বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন শুরু হয়েছে। অস্থিমজ্জার সমস্যায় আক্রান্ত রোগীরা এখন থেকে কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবেন বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেন, ঢাকা মেডিকেলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এ কার্যক্রম পুরোদমে শুরু হবে। ব্লাড ক্যান্সার, লিউকোলোমিয়া, মাল্টিপল মাইলোমা, থ্যালাসেমিয়া প্রভৃতি রোগে আক্রান্ত হলে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রয়োজন পড়ে। 2020 সালে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বন্ধ হয়ে যায়। মানুষের কাছে যাদের প্রয়োজন তাদের কাছে অ্যাফোর্ডেবল একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ফ্যাসিলিটি বাংলাদেশে শুরু হবে এই ঢাকা মেডিকেল কলেজের এই ইউনিটটার মাধ্যমে। সরকারের দিক থেকে আমরা একটা ফান্ড অ্যালোকেশন দিয়েছি। রোগীদের প্রতি আমার অনুরোধ থাকবে, যাদের সামর্থ্য আছেন তারা সুযোগটা নিতে যাবেন না, যাদের সামর্থ্য নাই তারা এখান থেকে সুযোগটা নেবেন। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তাদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমার নতুন কমিটির পথ চলা শুরু হলো। 2 বছরের জন্য গঠিত এই কমিটিতে জায়গা পেয়েছেন 21 জন কর্মকর্তা। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনের সভাপতি হিসেবে মোহনা টেলিভিশনের সিইও ও হেড অফ মার্কেটিং তসলিম চৌধুরী আর সাধারণ সম্পাদক হিসেবে জিটিভির হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং ফেরদৌস নাইম পরাগ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত প্রতিনিধিরা বেসরকারি টেলিভিশনের বিপণন শাখার কর্মকর্তাদের অভ্যন্তরীণ সম্পর্ক বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দেশের বিপণন পেশাজীবীদের সবচেয়ে বড় আয়োজন ম্যাগি প্রেজেন্টস ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয় ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট 5.0। অনুষ্ঠানে 3 শতাধিক পেশাজীবী ও দেশের শীর্ষ ব্র্যান্ড প্রতিনিধিরা অংশ নেন। ইনোভেশন নারিশেস গ্রোথ থিমে আয়োজিত এ উৎসবে 25 জন বক্তা 8টি ইনসাইট ও প্যানেল সেশনে আলোচনা করেন ইনোভেশন, ট্রেন্ড ও লিডারশিপ নিয়ে। বক্তারা বলেন, দেশের মার্কেটার্স, ব্র্যান্ড আর ইনোভেটররা একসাথে এই ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করে তুলেছে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মির্জা মোহাম্মদ ইলিয়াস। আগামী সোমবার
হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এদিকে অস্ত্রবিরোধী কার্যকর হওয়ার পর থেকে ধীরে ধীরে গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছেন ঘর ছাড়া ফিলিস্তিনিরা। যদিও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে অবশিষ্ট নেই কোনো অবকাঠামোই। এমন প্রেক্ষাপটে গাজার শাসন ব্যবস্থায় ভিনদেশি কোনো শক্তির প্রভাব কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন হামাস, প্যালেস্টাইনিয়ান জিহাদ ও PFLPর মতো কয়েকটি সংগঠন। পাশাপাশি গেল 2 বছরে উপত্যকাটিতে ইসরায়েল যে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে তার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে গাজা কর্তৃপক্ষ। চীনের উপর নতুন করে অতিরিক্ত 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরের 1 তারিখ থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প আরও জানান, চীনের প্রতি গুরুত্বপূর্ণ সফটওয়্যার সহ প্রতিটি পণ্যের উপর বড় ধরনের রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এছাড়াও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক বাতিলের কথাও বলেছিলেন ট্রাম্প। পরে যদিও সেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি। এর আগে চীনের বিরল খনিজ রপ্তানির নিয়মে কঠোর পরিবর্তন আনায় গেল সপ্তাহে দেশটির বাণিজ্য নীতির সমালোচনা করেছিলেন ট্রাম্প। বিপিএলের আগামী মৌসুমের জন্য 10টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চলের নাম প্রকাশ করেছে বিসিবি, যার মধ্যে কমপক্ষে 5টি দলকে 5 বছরের জন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেবে ক্রিকেট বোর্ড। নতুন পরিচালনা কমিটি গঠনের পর প্রথম বোর্ড সভাতেই বিপিএল আয়োজনের দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিকল্পনার অংশ হিসেবে সম্ভাব্য 10টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চলের রূপরেখা দিয়েছে বিসিবি। অঞ্চলগুলি হলো বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, নোয়াখালী, রাজশাহী এবং রংপুর ও সিলেট। রূপরেখা দেওয়ার পাশাপাশি আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল, যেখান থেকে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হবে। এর পাশাপাশি আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে বিপিএলের 12তম আসর থেকে 16তম আসর পর্যন্ত মালিকানা দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এনসিএল টি20-র দ্বিতীয় আসরের ফাইনালের আগে প্রেস দ্য মিটে কথা বলেছেন খুলনা ও রংপুর বিভাগের 2 অধিনায়ক মোহাম্মদ মিথুন এবং আকবর আলী। জানিয়েছেন, শিরোপা জয় করা কঠিন হবে, তবে দুজনেই আশাবাদী শিরোপা ঘরে তোলার ব্যাপারে। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল খুলনা বিভাগ। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় চট্টগ্রাম বিভাগ। এদিকে ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সিলেটের ইনডোরে অনুশীলন করছে রংপুর ও খুলনা। দীর্ঘ সময় ব্যাটিং বোলিংয়ে ব্যস্ত থেকেছেন 2 দলের ক্রিকেটাররা। শিরোপার লড়াইয়ে খুলনার মুখোমুখি হবে রংপুর বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রোববার বিকেল 5টায়। আলটিমেট গোল তো থাকবে যে অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করা, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে এটা একটু কঠিনও। জাস্ট একটা নর্মাল ম্যাচের মতো প্ল্যান করা এবং ওইভাবে করে এক্সিকিউট করার ট্রাই করা। ডে 1 থেকে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই মোটিভটাই কাজ করছে যে এই বছরের ট্রফিটা আমরা চাই। তো আমরা খুলনাকে এই ট্রফিটা উপহার দিতে চাই। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচ খেলতেই এখন হংকংয়ে অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। আগামী 14 অক্টোবর স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ নিয়ে দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন, হংকং অ্যাওয়ে ম্যাচ জিতেছে, আমরাও পারব। আর ডিফেন্ডার তপু বর্মন জানিয়েছেন, হার থেকে শিক্ষা নিয়েছেন তারা। সফরের প্রথম দিনে ট্যাকটিক্যাল অনুশীলন না করলেও তাই প্রো স্পোর্টস গ্রাউন্ডে ওয়ার্ম আপ করেছে তার কোচ হেভিয়ার ক্যাব্রেরার দল। এছাড়াও হংকং চায়নার বিপক্ষে একাদশে খেলা ফুটবলারদের নিয়ে আলাদা করে রিকভারি সেশন করেছে সহকারী কোচ হাসান আল মামুন ও ডেভিড গোমেজ। এফসি এশিয়ান কাপে ভারত বিপক্ষে ড্র, এরপর সিঙ্গাপুর ও হংকং চায়নার বিপক্ষে টানা হারে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ঘরের মাঠে পয়েন্ট খেলা খোয়ানোর পর এবার ফিরতি ম্যাচ হংকং চায়নার বিপক্ষে, জ্বরের বিকল্প নেই। এক খেলা আমরা ওখানে হেরে আসছি হোম ম্যাচে,
এখানে আসছি, ওরা যদি আমাদের হোম ম্যাচে যে জিতে আসতে পারে কেন আমরা পারবো না, সেই চেষ্টাই আমাদের মধ্যে আছে। ওইভাবে আসলে মানসিক দিকটাকে আমরা ওইভাবে চেষ্টা করছি ওদেরকে ইন্সপায়ার করতে। কষ্টের ব্যাপার তো অবশ্যই অনেক আছে এবং এটাকে ভুলে আমাদের যে 14 তারিখে খেলা সেই জায়গায় আমাদের ফোকাসটা রাখা উচিত আমি মনে করি। এবং আমাদের দেখেন যখন আপনি ম্যাচ হারবেন তারপরে আপনার যদি সুযোগ থাকে সেই ম্যাচটা জিতলেই আপনার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো আসলে এই জিনিসগুলো আমাদের মাথায় আছে এবং আমরা ওইভাবেই প্রিপারেশন নিচ্ছি ডে 1 থেকে। তো অবভিয়াসলি আমরা একটা ভালো রেজাল্ট করতে চাই এই জায়গায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।